أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় স্টুডেন্টরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড বাজেট লাইন। আমি ইতিমধ্যেই আমাদের ক্লাসরুমে আজকের আলোচ্য স্লাইডগুলি আপলোড দিয়েছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আশা করি। তো ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইনের যে থিওরিগুলি সেগুলিকে আমরা কনজিউমার থিওরির অন্তর্ভুক্ত বলে মনে করি। What is consumer theory? Consumer theory হচ্ছে study of how people use their limited means to make purposeful choices. তো আমরা ডেফিনেশন অফ ইকোনমিক্স আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মানুষ আনলিমিটেড ওয়ান্টকে কিভাবে সীমিত সম্পদ দিয়ে পূরণ করার চেষ্টা করে সেই বিষয়ে স্টাডি করাটাই হচ্ছে ইকোনমিক্সের অন্যতম আলোচ্য বিষয়। তো কনজিউমার থিওরিতে সেই জিনিসটাই আলোচনা করা হয় এবং এখানে কিছু অ্যাজাম্পশন আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম অ্যাজাম্পশন হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ড দেয়ার চয়েসেস and the prices associated with each choice. আমাদের যে লিমিটেড ইনকাম আছে সেই লিমিটেড ইনকাম দিয়ে আমরা বিভিন্ন বান্ডেল অফ চয়েস সিলেক্ট করতে পারি। যেমন আপনার ইনকাম যদি হয় 100 টাকা, আপনি ওই 100 টাকা দিয়ে কিছু চাল, কিছু ডাল কিনতে পারেন এবং কিছু আপনার ময়দা কিনলেন বা আটা কিনলেন, তাহলে এই তিনটা নিয়ে আপনার বান্ডেল। আবার আরেকজন পার্সন দেখা গেল যে তার বান্ডেলে শুধুমাত্র চাল এবং ডাল আছে, হুইট বা গম নেই। তো কনজিউমার আন্ডারস্ট্যান্ড দ্যাট চয়েসেস। তো আপনার লিমিটেড ইনকাম দিয়ে আপনি কি কি কিনতে পারবেন সেই ব্যাপারে আপনার পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং ওই যেসব প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টের প্রাইস কত হবে সেই ব্যাপারেও আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যদি আমরা এই অ্যাজাম্পশনটাকে মেনে নেই তাহলে আমাদের পরবর্তীতে আরেকটা অ্যাজাম্পশন আমাদের ধরতে হবে, সেটা হচ্ছে assume that consumers consider the alternatives and choose the one they like best. এই যে অল্টারনেটিভ বান্ডেলগুলি আপনার কনসিডারেশনে আছে এর মধ্যে বেস্ট বান্ডেল কোনটা সেটা আপনি কি করতে পারবেন, আপনি চয়েস করার সক্ষমতা আপনার থাকবে। Two important reasons of consumer theory: to understand the foundation of market demand and to address several interesting consumer theory issues that are best understood using the model rather than
দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড মডেল। এই কনজিউমার থিওরির মাধ্যমে আমরা যদি দুইটা জিনিস খুব সহজে বুঝতে পারি। একটা হচ্ছে যে মার্কেট ডিমান্ড এর বিষয়টা আমরা এখানে খুবই ইজিলি বুঝতে পারি, এবং এই কনজিউমার থিওরির মাধ্যমে ম্যাক্রো ইকোনমিক্স এর অনেক বিষয়গুলি খুব সহজে বোঝা যায়। এই কনজিউমার থিওরির দুইটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অপরচুনিটি এন্ড প্রেফারেন্স। অপরচুনিটি হচ্ছে what can the consumer afford, what are the consumption possibilities, summarizes by the budget constraint। তার মানে হচ্ছে আপনার কি কি অপরচুনিটি আছে, তার মানে আপনার কি কি সক্ষমতা আছে। তো সক্ষমতা বলতে এখানে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথের কথাই আমরা বুঝি। তো আপনার যদি ইনকাম বেশি থাকে বা আপনি যদি বেশি জিনিস অ্যাফোর্ড করতে পারেন, তাহলে এটা আপনার একটা অপরচুনিটি বা শক্তি। এরপর হচ্ছে কনজাম্পশন পসিবিলিটিস। এই যে আপনার যে পরিমাণ স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথ দিয়ে আপনার কি কি পসিবল কম্বিনেশনে আপনি আপনার অভাবগুলি পূরণ করতে পারেন, সেই বিষয়টা হচ্ছে আপনার আরেকটা অপরচুনিটি। এই দুইটা বিষয়, যে আপনার সক্ষমতা এবং আপনার চয়েস, এই দুইটা বিষয়কে আমরা বাজেট লাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেকেন্ড হচ্ছে প্রেফারেন্স। হোয়াট ডাজ দ্য কনজিউমার লাইক? আপনার মন আসলে কি চায়, কোন জিনিসটা আপনার পছন্দ, কোন কম্বিনেশন অফ প্রোডাক্ট আপনি বেশি পছন্দ করেন। হাউ মাচ ডাজ এ কনজিউমার লাইক এ গুড? এবং ওই কম্বিনেশনের যে যে প্রোডাক্টের কম্বিনেশন আপনি পছন্দ করছেন, সেই কম্বিনেশনগুলির মধ্যে কোন প্রোডাক্টের পরিমাণ কেমন হবে, সেটাও আপনার একটা প্রেফারেন্সের বিষয়। এবং এই প্রেফারেন্সের বিষয়টা আমরা প্রকাশ করি ইউটিলিটি ফাংশনের মাধ্যমে। প্রথমে আসি বাজেট কনস্ট্রেন্টের কথা। A budget constraint shows the consumer's purchase opportunities as every combination of two goods that can be bought at given prices using a given amount of income। একজন মানুষের যে ইনকাম থাকে, সেই ইনকাম দিয়ে সে দুইটা প্রোডাক্টের মধ্যে কি কি কম্বিনেশনে পারচেস করার সক্ষমতা থাকে, সেই সক্ষমতাটাকেই, সেই কম্বিনেশন অফ টু প্রোডাক্টস এর কেনার যে সক্ষমতা, সেটাই বাজেট লাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। The budget constraint measures the combination of purchases that a person can afford to make with a given amount of monetary income। এই বিষয়টা একটু পরে পরবর্তী স্লাইডগুলিতে যখন আমরা যাব, তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে আমরা এই বিষয়গুলি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। লিজ ডিমান্ড ফর হুইট এন্ড রাইস। লি হচ্ছে একজনের নাম, ওনার দুইটা প্রোডাক্ট প্রয়োজন, হুইট এন্ড রাইস। Lee's demand for wheat and rice depends upon the price of these goods, her income, and her preference। তাহলে এই যে হুইট এন্ড রাইস, এই দুইটা প্রোডাক্টের মধ্যে হুইট কতটুকু কিনবে বা রাইস কতটুকু সে কিনতে পারবে, এটা ডিপেন্ড করে তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে তার ইনকাম, সেকেন্ড হচ্ছে প্রাইস, রাইসের প্রাইস এবং হুইটের প্রাইস, এবং তার প্রেফারেন্স, সে আসলে
কি প্রেফার করছে। কি প্রেফার বলতে, যেহেতু এখানে আমরা দুইটা প্রোডাক্টের কথাই চিন্তা করছি, তাহলে সে রাইস বেশি পরিমাণ কিনবে নাকি হুইট বেশি পরিমাণ কিনবে, এই বিষয়টা এখানে তার প্রেফারেন্সের বিষয় হিসাবে আমরা চিন্তা করছি। এখন ধরেন আমরা কিছু দেখে নেই তার ইনকাম কত। ধরে নিলাম এই লিয়ের ইনকাম হচ্ছে 40 টাকা, আর রাইসের দাম হচ্ছে 2 টাকা পার কেজি, এবং হুইটের দাম হচ্ছে 4 টাকা পার কেজি। যদিও এখানে ডলার এবং পাউন্ডের কথা উল্লেখ আছে, কিন্তু যেহেতু আমরা টাকা এবং কেজির বিষয়টা আমাদের কাছে ফ্যামিলিয়ার, সেহেতু আমরা এই ডলারের পরিবর্তে টাকা শব্দ ইউজ করছি এবং পাউন্ডের পরিবর্তে কেজি শব্দটি ইউজ করছি। তাহলে আমাদের কাছে কি ইনফরমেশন আছে? আমরা জানি যে লিয়ের ইনকাম হচ্ছে 40 টাকা, রাইসের প্রতি কেজির দাম হচ্ছে 2 টাকা, এবং হুইটের প্রতি কেজির দাম হচ্ছে 4 টাকা। ওকে। তো এখন লিয়ের বাজেট কনস্ট্যান্টটা কি হবে আমরা সেটা একটু দেখি। The mathematical expression of Lee's budget constraint is income equal to price of wheat into quantity of wheat plus price of rice into quantity of rice. তাই তো? ইনকাম হচ্ছে 40 টাকা, সে যদি ধরেন হুইট, প্রাইস অফ হুইট হচ্ছে 4 টাকা, সে যদি 10 কেজি হুইট কিনে ফেলে, তাহলে তার ইনকামের সমান হয়ে গেল হুইটের দাম। তাহলে সে আর রাইস কিনতে পারলো না। তার মানে হচ্ছে সে যে পরিমাণ টাকা হুইটের পিছনে খরচ করবে এবং যে পরিমাণ টাকা সে রাইসের পিছনে খরচ করবে, এই দুইটার যোগফল কখনোই তার টোটাল ইনকামের বেশি হতে পারবে না, কারণ এর বেশি সে খরচ করতে পারে না। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা সত্য ধরে নেই, তাহলে আমরা দেখতে পাই যে সে কি পরিমাণ রাইস কিনবে। কোয়ান্টিটি অফ রাইস ইকুয়াল টু ইনকাম ডিভাইডেড বাই প্রাইস অফ রাইস মাইনাস প্রাইস অফ হুইট বাই প্রাইস অফ রাইস ইন্টু কোয়ান্টিটি অফ হুইট, এই জিনিসটা আমরা পাই। তো এটাই হচ্ছে তার বাজেট কনস্ট্রেন্ট। I like to refer to the slope of the budget line as the ERS, economic rate of substitution. বাজেট লাইনের স্লপকে আমরা বলতে পারি ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন, অথবা সংক্ষেপে ইআরএস। এই ইআরএস জিনিসটা কি? এই যে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, যে প্রাইস অফ হুইট ডিভাইডেড বাই প্রাইস অফ রাইস, এই জিনিসটাই এখানে আমাদের যে এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে এটাই হচ্ছে ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন। তাহলে ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশনের অনুযায়ী এই লিয়ের ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন কত? প্রাইস অফ হুইট হচ্ছে 4 টাকা আর প্রাইস অফ রাইস হচ্ছে 2 টাকা, তাহলে তার ইআরএস হচ্ছে 2 টাকা, 2। ঠিক আছে, সরি, টাকা বলা যাবে না ইআরএস এর, এটা তার ইআরএস এর মান হচ্ছে 2। এখন আসেন লিয়ের যে ইনকাম আছে এবং মার্কেটে রাইসের যে দাম এবং হুইটের যে দাম, সেই ইনফরমেশন দিয়ে আমরা একটা বাজেট লাইন বা বাজেট কার্ভ বলা যাবে না, এটাতে স্ট্রেট লাইন, বাজেট লাইন, আমরা বাজেট লাইন আঁকি। যদি আমরা বাজেট লাইন আঁকি তাহলে এরকম একটা লাইন আমরা পাবো। The graph shows a picture of Lee's budget constraint. Each blue diamond is a point
from the table। ঠিক আছে, এই পয়েন্টগুলি আমরা টেবল থেকে বসালাম। টেবল কোথায় পেলাম? এই যে আমরা এখান থেকে টেবল আঁকতে পারি, যে এই যে এটা যখন আপনার উইটের পরিমাণ আমরা ভেরি করলে রাইসের পরিমাণ কি পরিমাণ ভেরি হবে, প্রোভাইডেড দ্যাট এই দুইটার ক্রয় মূল্য কখনোই 40 টাকার বেশি হবে না, সেক্ষেত্রে আমরা এরকম একটা বাজেট লাইন পাই। তো আমরা দেখছি যে যেহেতু তার টোটাল ইনকাম 40 টাকা, সেহেতু সে যদি রাইস 20 কেজি কিনে, তাহলে সে আর হুইট কেনার কোনো টাকা তার কাছে থাকছে না, এবং সে যদি 10 কেজি হুইট কিনে, তাহলে রাইস কেনার তার আর কোনো টাকা থাকছে না। এখন সে যদি এই দুইটা পুরো টাকাটাই কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের পিছনে খরচ না করে দুইটার পিছনেই খরচ করতে চায়, যে কিছু হুইট অ্যান্ড কিছু রাইস কিনতে চায়, তাহলে এই মাঝের যে কোনো কম্বিনেশনে সে রাইস এবং হুইট কিনতে পারে। আমরা দেখলাম যে ইআরএস, ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন, হচ্ছে 2। এর মানে হচ্ছে সে যদি 1 কেজি হুইট বৃদ্ধি করে, তাহলে তাকে 2 কেজি রাইস ছাড় দিতে হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটা তার ইআরএস এর মান হচ্ছে -2। তো যে 2 -2 মানে হচ্ছে এটা ইনভার্স রিলেশন, যে একটাকে যদি আমরা বৃদ্ধি করি আর একটাকে ছাড় দিতে হচ্ছে। Utility and preferences. Utility is the way economists represent preferences. Among two bundles, the one with higher utility is the preferable bundle. ধরেন দুইটা বান্ডেলের মধ্যে যেই বান্ডেলের ইউটিলিটি বেশি, সেই বান্ডেলটাই হচ্ছে প্রেফারেবল বান্ডেল। তো এই বিষয়টা আমরা পরবর্তী স্লাইডে আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। If two bundles have the same utility, we say that the consumers is indifferent. তো আমরা আগের স্লাইডগুলিতে পড়লাম বাজেট লাইন কি, আর এখন আমরা পড়ছি যে ইনডিফারেন্স কার্ভ কি। তো ইনডিফারেন্স কার্ভ হচ্ছে মানুষের প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করে ইনডিফারেন্স কার্ভ। তো ইনডিফারেন্স কার্ভকে সহজে বোঝার জন্য আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনাকে এই টেবিলে আপনাকে আমি 3টা কম্বিনেশন অফ ফ্রুটস রাখলাম, যে একটা পাত্রে কিছু আঙ্গুর আছে এবং কিছু কমলা আছে, আরেকটা পাত্র আঙ্গুর এবং কমলা আছে, আরেকটা পাত্র আঙ্গুর এবং কমলা আছে। তাহলে 3টা বান্ডেল এখানে রাখা হলো আপনাদের সামনে। তো এই 3টা বান্ডেলে আপনার, যদিও আঙ্গুর এবং কমলা দিয়েই আমি 3টা বান্ডেল তৈরি করেছি, কিন্তু এই 3টা বান্ডেলে আঙ্গুর এবং কমলার যে কম্বিনেশন, এগুলি ডিফারেন্ট। যেমন ধরেন প্রথম পাত্রে আঙ্গুরের পরিমাণ খুব কম এবং কমলার পরিমাণ বেশি, মাঝখানের পাত্রে আঙ্গুরের পরিমাণ এবং কমলার পরিমাণ প্রায় কাছাকাছি, এবং থার্ড পাত্রে আঙ্গুরের পরিমাণ ধরেন বেশি, কমলার পরিমাণ তার চাইতে একটু কম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় বা বলা হয় যে আপনি এই 3টা বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল আপনি চয়েস করবেন, তো এই অবস্থায় আপনি যদি এই 3টা বান্ডেল থেকে কোন বান্ডেলটা চয়েস করবেন,
সেই চয়েস করার ক্ষেত্রে আপনি কোনো ডিসিশন নিতে না পারেন, তাহলে এই কন্ডিশনটাকে বলা হবে ইউ আর ইনডিফারেন্ট ফর দিস থ্রি বান্ডেলস। এই তিনটা বান্ডেলের ব্যাপারে আপনি ইনডিফারেন্ট। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, যদি ধরেন আপনি প্রথম বান্ডেলটা নিতে চান, আপনি তখন চিন্তা করবেন যে প্রথম বান্ডেলটা যদি আমি নেই তাহলে তো আঙ্গুর একটু বেশি পাবো, ঠিক আছে, কিন্তু কমলা তো কম পাবো। কিন্তু আমি যদি মাঝখানেরটা নেই তাহলে দুইটা সমান সমান পাবো। কিন্তু আপনার আবার কমলার দিকে আঙ্গুর বেশি, কমলা বেশি খাওয়ার দিকে আপনার লোভ আছে। সেক্ষেত্রে আপনার থার্ড বান্ডেলটার দিকেও আপনি কি করছেন, দৃষ্টি দিচ্ছেন এবং নিবেন কিনা সেটা চিন্তা করছেন। তাহলে এই তিনটা বান্ডেল এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি কোনো একটা বান্ডেল চয়েস করার ক্ষেত্রে একটা বান্ডেল থেকে আরেকটা বান্ডেলকে আপনি বেটার মনে করতে পারছেন না। এর কারণটা হচ্ছে, এই তিনটা বান্ডেলই আপনাকে যে ইউটিলিটি দিবে সেই ইউটিলিটি তিনটার ক্ষেত্রে একই ইউটিলিটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফ টু বান্ডেলস, আমি এক্সাম্পলে তিনটা বান্ডেলের কথা বলেছি, এটা তিনটা হতে পারে বা তারও বেশি হতে পারে, দুইটা হতে পারে। তো if two bundles have the same utility, we say that consumer is indifferent. তাহলে আমাদের এক্সাম্পলে আমরা যে তিনটা বান্ডেলের কথা বললাম, এই তিনটা বান্ডেলে যদি সেম ইউটিলিটি আপনাকে দেয়, তাহলে আপনি এই তিনটা বান্ডেলের ক্ষেত্রে তিনটা বান্ডেলের যে কোনো একটি চয়েস করার ক্ষেত্রে আপনি কনফিউশনে পড়ে যাবেন। তার মানে হচ্ছে এই তিনটা বান্ডেলের প্রত্যেকটাই আপনাকে সেম পরিমাণ ইউটিলিটি দিচ্ছে। So preferences that satisfy the conditions I have noted above can be represented by indifference curve. এই যে প্রেফারেন্স, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে তিনটা বান্ডেল, এই তিনটা বান্ডেলের ক্ষেত্রে আপনার প্রেফারেন্স কিন্তু একই। কোন বান্ডেলটা আপনি চয়েস করবেন সেই ব্যাপারে আপনার কোনো একটা বান্ডেলকে আপনি অন্য বান্ডেল থেকে আলাদা করতে পারছেন না। এই জিনিসটাকে যে কার্ভের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই কার্ভটাকে আমরা বলি ইনডিফারেন্স কার্ভ। ওই ইনডিফারেন্স কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে দুইটা প্রোডাক্টের কম্বিনেশন শো করে, যেই কম্বিনেশনগুলি অন্য কম্বিনেশন, ওই কার্ভের উপর অন্য যেসব কম্বিনেশন আছে ওই কম্বিনেশনগুলির ইউটিলিটি একই হবে। The set of all indifference curves that describes an individual's preferences are referred as an indifference curve map. এখন আসেন ইনডিফারেন্স কার্ভ ম্যাপ কি? ধরুন আপনাকে তো আমি তিনটা বান্ডেল এখানে রাখলাম, প্রত্যেকটা বান্ডেলে কিছু আঙ্গুর আছে, কিছু কমলা আছে। এখন আমি যদি আরো তিনটা বান্ডেল এখানে রাখি, যেখানে আঙ্গুর এবং কমলা আছে, ঠিক আছে, কিন্তু এই বান্ডেলগুলি একটু বড়, তার মানে হচ্ছে আগের বান্ডেলে যদি টোটাল ওজন দিলে যদি 2 কেজি হয় আঙ্গুর এবং কমলা, এখানে ধরেন 4 কেজি, তার মানে এই কম্বিনেশনে নিউ কম্বিনেশনে আঙ্গুর এবং কমলার পরিমাণ বেশি, কিন্তু নিউ যে তিনটা পাত্র বা বান্ডেল আপনাকে দেওয়া হলো সেখানে কিন্তু আপনার কম্বিনেশন বিটুইন আঙ্গুর এন্ড কমলা এখানে ডিফারেন্ট, কিন্তু পরিমাণ হচ্ছে আগের বান্ডেলগুলির চাইতে বেশি। এবং ধরেন আমি যদি এরকম আরো আরেকটা রো
তৈরি করি বান্ডেলের, যেখানে আঙ্গুর এবং কমলার পরিমাণ আরো বেশি, তাহলে দেখা যাবে যে আপনার প্রথম রোয়ের আপনার যে ইউটিলিটি এই তিনটার ক্ষেত্রে একই, সেকেন্ড রোতে যে তিনটা প্যাকেজ বা বান্ডেল আছে সেই তিনটার ক্ষেত্রে ইউটিলিটি এক, এবং থার্ড, ফোর্থ, ফিফথ এরকম যদি আরো আমি বিগার অ্যামাউন্টের দুইটা প্রোডাক্টের কম্বিনেশনে আরো আমি কি করি, কম্বিনেশনে আরো যদি রো এরকম বাড়াইতে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা রোতে যে তিনটা কম্বিনেশন আছে এই তিনটা কম্বিনেশনের ক্ষেত্রে আপনার ইউটিলিটি সেম, কিন্তু একটা রো থেকে আরেকটা রোতে যখন আসবেন বা চয়েস করতে যাবেন তখন আপনার ইউটিলিটি বেশি হবে। তার মানে রোতে আপনার ইউটিলিটি সেম, কিন্তু কলাম, যদি আমরা কলাম বলি, কলামে যখন আপনি অন্য কলামে যাবেন তখন আপনার ইউটিলিটি বেটার। ঠিক আছে, এই যে এখানে দেখা গেল, তাহলে আমি যদি চারটা ধরি, যে চারটা রো তৈরি করলাম, প্রত্যেক রোতে হচ্ছে তিনটা কম্বিনেশন, তাহলে টোটাল কয়টা আছে এখানে? 3 4 12। এই 12টা আপনার কি আছে, প্রোডাক্ট কম্বিনেশন আছে, এবং প্রতি রোতে আছে তিনটা কম্বিনেশন, এবং ওই প্রতি রো এর যে ইউটিলিটি সেম, বাট পরবর্তীতে যে কম্বিনেশন গুলি আসছে সেই কম্বিনেশন গুলিতে যেহেতু বেশি পরিমাণ আছে, সেহেতু আপনার ইউটিলিটি আরো বেটার হচ্ছে। The set of all indifference curves that describes an individual's preference are referred to as an indifference curve map. তাহলে এই যে আপনার চারটা রো তৈরি করলাম, এই চারটা রো এর কম্বিনেশন, এই পুরো সেটটাকে আমরা বলতে পারি ইনডিফারেন্স কার্ভ ম্যাপ। এই ইনডিফারেন্স কার্ভ ম্যাপের মধ্যে কয়টা কার্ভ আছে? প্রথম তিনটা কম্বিনেশনের জন্য এটা একটা কার্ভ, কারণ এই তিনটার ইউটিলিটি সেম। পরবর্তী তিনটা কম্বিনেশনে হচ্ছে সেকেন্ড আরেকটা কার্ভ, যেখানে সেকেন্ড তিনটার ইউটিলিটি সেম। তাহলে এখানে চারটা ইনডিফারেন্স কার্ভ আছে। An indifference curve connects all of the bundles that a consumer likes equally. যেটা আমি বলে ফেলেছি ইতিমধ্যে, যে ইনডিফারেন্স কার্ভ যেসব কম্বিনেশন গুলি আপনি একইভাবে পছন্দ করেন, তার মানে আপনি সেম ইউটিলিটি পান, সেগুলিকে কানেক্ট করে আমরা যে লাইন পাই সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। The indifference curve map properties. An indifference curve should not slope up. It's a downward sloping, like as demand curve. Indifference curve cannot cross one another. একটা ইনডিফারেন্স কার্ভ আরেকটা ইনডিফারেন্স কার্ভকে কখনোই টাচ করবে না বা ক্রস করবে না। ঠিক আছে, বেটার বান্ডেলস আর টু দ্য নর্থ-ইস্ট। বেটার বান্ডেল গুলি ইনডিফারেন্স কার্ভে নর্থ-ইস্ট মানে উপরের দিকে থাকবে। ইনডিফারেন্স কার্ভ আর কনভেক্স টু দ্য অরিজিন। এই যে দেখেন ইনডিফারেন্স কার্ভের চিত্র, লিজ ইনডিফারেন্স কার্ভ। তো আমরা লিড ইনডিফারেন্স কার্ভ দেখছি এখানে। তো ইনডিফারেন্স কার্ভ হচ্ছে দুইটা প্রোডাক্টের কম্বিনেশন শো করে, এই ক্ষেত্রে রাইস এবং হুইটের কম্বিনেশন। যে কম্বিনেশন গুলি একই ইউটিলিটি প্রোভাইড করবে, সেগুলিকে যদি আমরা একটা লাইনের মাধ্যমে যোগ করি তাহলে ওইটা একটা ইনডিফারেন্স কার্ভ। তাহলে লিয়ের এখানে এই ইনডিফারেন্স কার্ভের যেসব কম্বিনেশন আছে, মানে যেটা ব্লু লাইনের উপর অনেক কম্বিনেশন
আছে এই প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে লি ইনডিফারেন্ট, অর্থাৎ লি এর চয়েস একই। লি কোনো এই কম্বিনেশনের মধ্যে পার্থক্য করতে পারে না। সেকেন্ড রেড লাইনে আরেকটা কম্বিনেশন। তো এই সেকেন্ড লাইন রেড লাইনের কম্বিনেশন গুলিতেও লি এর প্রেফারেন্স সেম। থার্ড লাইনেও আরো অনেকগুলি কম্বিনেশন আছে। এই থার্ড লাইনের উপর যত কম্বিনেশন আছে সেক্ষেত্রেও লি এর প্রেফারেন্স সেম। কিন্তু এক লাইন থেকে এক লাইনের উপর কোনো কম্বিনেশন থেকে আরেক লাইনের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন গুলির মধ্যে কি আছে, প্রেফারেন্সের ডিফারেন্স আছে। বাট সেম লাইনের উপর কম্বিনেশনের মধ্যে প্রেফারেন্সের কোনো ডিফারেন্স নাই। An indifference curve connects all the bundles that have the same utility. Higher indifference curves indicate more utility. Lower indifference curve indicates less utility. The indifference curve map is the full of indifference curves. তো এখানে তিনটা ইনডিফারেন্স কার্ভ, এই তিনটা ইনডিফারেন্স কার্ভ একসাথে আমরা শো করলাম। তো এই ফিগারটা হচ্ছে ইনডিফারেন্স ম্যাপ, ইনডিফারেন্স কার্ভ ম্যাপ। The marginal rate of substitution. Marginal rate of substitution tells us how much of one good Lee would willingly trade for incremental unit of the other good and remain indifferent. ধরেন এই যে আমরা ব্লু লাইনটার কথাই চিন্তা করি, যে এখানে ব্লু লাইনের আমি যে পয়েন্টে এখন আছি সেখানে যে কম্বিনেশন এবং সেকেন্ড যে কম্বিনেশনটা আছে এই কম্বিনেশন, তো এই প্রথম কম্বিনেশন থেকে আমি যদি দ্বিতীয় কম্বিনেশনে আসতে চাই তাহলে আমাকে রাইস ছাড় দিতে হচ্ছে আমাকে হুইটের পরিমাণ বাড়ানোর জন্য। তাহলে এক ইউনিট হুইট বাড়ানোর জন্য যে পরিমাণ রাইস আমি ছাড় দিচ্ছি এর রেশিওটাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এটা হচ্ছে স্লপ, যেমন ঠিক আছে, বা স্লপও বলা হয়। The marginal rate of substitution equal to slope of the indifference curve at a bundle. এই একটা বান্ডেলের এখানে যে স্লপটা আছে এই স্লপটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। Common to assume the marginal rate of substitution declines as we move down an indifference curve. দেখেন এই যে উপরের দিকে প্রথম কম্বিনেশন থেকে দ্বিতীয় কম্বিনেশন আসার জন্য যে পরিমাণ ছাড় দেওয়া হয়েছে পরবর্তীতে এই ছাড়ের পরিমাণ খুবই কমছে এবং লাস্টের দিকে আপনি দেখেন যে এখানে মানে হুইট, অতিরিক্ত হুইটের জন্য রাইসের ছাড়ের পরিমাণ বা রাইসের স্যাক্রিফাইসের পরিমাণ খুবই নগণ্য, কিন্তু প্রথম দিকে খুব বেশি ছিল। তার মানে আমরা যতই নিচের দিকে যাব এই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের হার ততই কমতে থাকবে। তো আমরা আজকে এখানে রাখতে যাচ্ছি। এরপরে পরের ক্লাসে আমরা দেখব যে লি আসলে এই ডিফারেন্ট কম্বিনেশন গুলির মধ্যে কোন কম্বিনেশনটাকে প্রেফার করবে সেটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারবো সেই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব।